3 বছর আগে চাকরি ছাড়তে হবে। 3 বছর, কারণ নিয়ম হচ্ছে গভর্নমেন্টের চাকরি মিনিমাম 3 বছর আগে ছাড়তে হবে, তারপরে ক্যান্ডিডেট হওয়া যাবে। সেই পরিকল্পনা আছে, সেটা মনের মধ্যে আছে, কারণ জীবন তো একটাই সংগঠনের চেয়ে। যদি আমাদের চেয়ে কাউকে পাওয়া যায় যে হ্যাঁ আমরা ব্যাকআপ দিয়ে কাজ করাবো, এরকম হইলে, কারণ এটা তো কারোর মানে না 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 এটা নাই যে ওনারা কেউ 3 জন করে দেয় না। না, সাকিব ভাই আমি প্ল্যান করেছি, সাকিব ভাইকে বললাম যে আমাদের আসলে এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি আমাদের নিজের অবস্থান, বানানটি খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা উপস্থাপনা, তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। ওনাদেরকে আমি রেসপেক্ট করি। অপোজিট ওনার স্ত্রী ছিলেন, আমি তাকে সেই চোখে দেখি, সম্মান করি বলে উনি কোনো লিখতেই পারেন না। এটা বলে যদি আপনাকে জব থেকে চেক করা হয়, তাহলে আপনাকে বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে না? কারো জায়গা থেকেও নিতে পারবে না। মুভিকে আমি একাই করবো, দর্শক কি আমার একাই আমার ছবি দেখবে? এখানে দেখা যাচ্ছে যে দেশের শীর্ষ সন্ত্রাসী আমার বাবা মিশা সওদাগর, ওনার ছেলে, আমি পালক ছেলে, পথে থেকে কুড়িয়ে নেয় আমাকে। অশিক্ষিত একটা ছেলে আমাকে দিয়ে লিড করাচ্ছে ঢাকা শহরে। ঢাকা শহরে কিলিং, চাঁদাবাজি, দখলদারি সব কিছুর মধ্যে আমাকে করাচ্ছে। এই সন্ত্রাসীকে কোনোভাবেই ধরতে পারে না, ধরলেও তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, যে তাকে শাস্তি দেওয়া যায় না। তো এই কাঙালকে কোনোভাবে যখন পুলিশ বাহিনী আইনের আওতায় আনতে পারে না, তখন বাধ্য হয়ে এক তরুণী পুলিশ অফিসারকে ঢাকাতে বদলি করে নিয়ে আসে। সে হল মাহি। এই মাহি পুলিশ ইন্সপেক্টর থাকে, তাকে বাঘিনী কন্যা বলা হয়। এত ডেয়ারিং, খুব মারপিটের এই মেয়েটি সে অনেক অ্যাটেম্প নেয় এই ছেলেটাকে ধরার জন্য, পিছনে লাগে। এক পর্যায়ে আমার মা আনোয়ারা বেগম, উনি অন্ধ থাকেন। আমার যখন দুঃসময় থাকে, আমি যখন না খেয়ে থাকি, আমি তখন অসুস্থ থাকি, তখন আমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়। আমার জীবনে তখন এই উত্থানটা হয় নাই যে শীর্ষ সন্ত্রাসী হতে হয় নাই, তখন টুকাই ছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে এই পুলিশ অফিসার আমাকে ধরতে এসে এই ধরে ফেলে, এই অ্যারেস্ট করে ফেলে, আবার পারে না, খুব থাকুক। এক পর্যায়ে আমার সাথে তার বিয়ে হয়। মাহির আমাকে আগের দিনও বলেছে যে আমি যদি আমাকে একটা গাড়িতে হেল্প করো, কারণ যেহেতু ইস্তেমা আছে, আমি তাহলে হয়তো আসতে পারবো। পরে আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে যোগাযোগ করতে পেরেছে কিনা আমি আর জানতে পারি নাই। মাহি হয়তো ইস্তেমার জন্য আসতে পারে নাই। আর বদিউল আলম খোকন, উনি চোখের প্রবলেম ওনার আগে থেকেই, উনি আগে বলেছিলেন ছবিটা জমা দেবেন। এই দুই চরিত্রের বিভিন্ন রকম নিউজগুলো আসছে যে বদিউল আলম খোকনের সাথে শাকিব খানের একটা দূরত্ব আছে, সো তারা মুখোমুখি হতে চান না, এজন্য অ্যাভয়েড করে গেছেন আপনাকে। মাহি আর জায়েদ খানের একটা বন্ধুত্ব প্রেমের গুঞ্জন চলছে, জায়েদ হয়তো মাহিকে আটকে দিয়েছেন যে না এই আমি যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা শোনা। এটা আমি জানি না, তবে খোকন ভাই যে শাকিব খানের বাসায় গিয়ে কয়েকদিন আগে দাওয়াত খেয়ে এসছে, একটা ছবির জন্য গিয়েছিল, সেটা তো আমি জানি। একটা ছবি বোধহয় পাবে উনি, শাকিব একটা ছবি ওনাকে দিবেন, রাজি হয়েছেন। তো এইখানে আবার ওনার থাকার কারণে বা কার্ডে শাকিব খানের নাম থাকার কারণে ওনারা কষ্ট পেয়েছেন কিনা আমি জানি না। তবে আমি সবাইকে এক দৃষ্টিতে দেখতে চাই। আমি চাই সবাই উপস্থিত থাকলে তারকা বহুল একটা অনুষ্ঠান হবে। আমি সবাইকে দাওয়াত করেছি থাকবার জন্য, স্পেশালি আমার টিম দাওয়াত করেছে। আমি তো পুলিশ উইকের একটা কাজ ছিলাম, আমি সেভাবে টেক কেয়ার করতে পারি নাই। তারপর আমি কিন্তু আপনাকেও টেক্সট করেছি, আমি ফোন করেছি, সেইটাই। আমাদের দাবি একটাই, আমরা সরকারকে বলবো যে 300টি এমপির কাছে বা 400 এমপি যে আড়াই থাকুক না কেন, ওনাদের কাছে একটা সিনেপ্লেক্স, এটা আমাদের দাবি। আমরা মানে এটা পিএম যদি অর্ডার করেন প্রত্যেকটা এমপিকে যে তোমার এলাকায় বা আপনার এলাকায় একটা সিনেপ্লেক্স করেন, সে যে কোনো মানে উনি নিজে যদি টাকা ওনার নাও থাকে, কাউকে না কাউকে তো উনি করাতে পারবেন। এবং এই প্র্যাকটিসটা চালু হলে আমার মনে হয় যে আমাদের দেশের উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে ছবি যাবে, ভালো ভালো ছবি তৈরি হবে এবং ছবির মানুষগুলো বাঁচবে। আর কাজ না থাকলে যে এদের আমরা ধাক্কাধাক্কি করার সময় পাবো না, তখন আমরা কাজে ব্যস্ত হয়ে যাব। না, এটা হঠাৎ করে হয়ে গেছে, অবশ্যই গিনিস বুকে আসার মতো 104 জন নায়িকা, একদম প্রো ছবি এবং নাম আছে আমার কাছে।
রাইট, শুধু নয়, আসলে ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে। আমি চেষ্টা করলে হয়তো গিনিস বুকে আসতে পারবো। সেটাই, এবং এটা কাকতাল ভাবে কাজ করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, মানে এমন ভাবে হয়ে গেছে যে আসলে আমি নিজেও বুঝি না, আর বাকিও নাই কেউ। বাকিও নাই যেটা হচ্ছিল যে অপবিশ্বাসের সাথে হয়তো রিলিজ হয়নি, বাট বিজ্ঞাপন তো হয়েছে, বিজ্ঞাপন হয়েছে। So, ভবিষ্যতে কাজ হয়েছে, ভবিষ্যতে কাজ হবে, পরির সাথে হয়েছে, পপির সাথে, মায়ের সাথে হয়েছে, সবার সাথে কাজ তো, হয়েছে। তিনজন নায়িকা নিলে আসলে মাহি, ববি, পরি। মাহি, ববি, পরি। তার মানে এক দুই তিন কাকে কাকে হবে, একই আপনি কাকে? না মানে সিনিয়র থেকে ধরবো আমরা। আপনি Sorry. এদিকে যাচ্ছেন। না সেদিকে যাচ্ছি না, কারণ তিনটা আমার ভালো ফ্রেন্ড। Correct, ঝগড়াঝাটি যাই করি, বন্ধুত্ব আছে। আচ্ছা, বন্ধুত্ব আছে। মুভিতে এখন মিশা সওদাগর নাম্বার 1, মিশা ভাই, অনেক স্ট্রং পারফরমেন্স করে সে, অনেক অনেক উপরে। আর মুভিতে ফারুক সাহেবের অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, আচ্ছা। যিনি এমপি হয়ে গেছেন। তারপর মুভিতে আরও ভালো লাগে অ্যাক্টিং, যার অ্যাক্টিংয়ের কথা আমি বলবো সেটা হলো শাকিব খান। আসলে ভুল তো কেউ করে না, হয়ে যায়, হ্যাঁ, মানে তারপর আপনার হয়ে যায়। দৃষ্টিভঙ্গি আছে না, সেটা আমি শুনতে চাচ্ছি। উনি কিন্তু বেশ ভালোই আছেন, আমার মনে হয় না উনি কোনো ভুল করে নাই, কোন রকম ভুল করে? সেরকম ভুল করে না, ছোটখাটো ভুল তো হয়েই যায়। আচ্ছা, যদি আমি একটু লিঙ্ক ধরিয়ে দিই, হ্যাঁ। গত 2 বছরে সামবডি আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এটা তৃতীয় পক্ষ। মানে তৃতীয় পক্ষ আসলে মুখোমুখি করেছে। ওনারা কেউ কারো মুখোমুখি হওয়ার কথা না, প্রত্যেকেই তিনজন মানুষের নাম বলেন, তিনজনই কিন্তু সাংঘাতিক উপরের মানের মানুষ। আমরা কেউ এই ঝামেলাটা বাধাই দিই, পিন মারি, একটা কথা সৃষ্টি করি, এটা তৃতীয় পক্ষ দায়ী, আসলে ওনারা কেউ তিনজন করে দায়ী না। না, সাকিব ভাই আমি প্ল্যান করেছি, সাকিব ভাইকে বললাম যে আমাদের আসলে নায়িকা যারা হয়ে যায় হ্যাঁ। তাদের এত ভাব বেড়ে যায় যে তারা কাস্টিং ঠিক করে, গল্পে একটা নায়িকার বেশি থাকলে কাজ করবে না সেটা ঠিক করে, কিন্তু ছবিতে যে টাকা আসে সেটা কিন্তু খেয়াল করে না। সাকিব ভাইকে বললাম যে আপনার তো যোগ্যতা আছে, আপনি নতুন নতুন মেয়েদের কাজ নিয়ে কাজ করেন, নায়িকা তৈরি করেন, 10 জন নায়িকা তৈরি করেন, আপনি তো ভয়ের কিছু না, আপনার সাথে যে কাজ করবে সে স্টার হয়ে যাবে। উনি আমার সাথে একমত হয়েছেন কালকে। আচ্ছা, একমত হয়েছেন। এর সাথে সাথে তাহলে আমি একটা প্রশ্ন রাখতে চাই, মাল্টিকাস্টিং এর ছবি বাংলাদেশে কত, সেই আগে রাজ্জাক ভাই, ফারুক ভাই বা একসাথে 3-4 জন নায়ক, 3-4 জন নায়িকা একসাথে কাজ করতো, এটি রূপকথার গল্পের মতো হয়ে গেছে। এখন মাল্টিকাস্টিং এর ছবি করার বাধাটা কোথায়? মানে এইখানে একটা ছবিতে শাকিব খান, রিয়াজ, রিয়াজ, ফেরদৌস, ওমর সানি একসাথে যদি থাকে একটা পোস্টারে, হ্যাঁ, কে ছবিটা দেখতে যাবে না? সেটাই সেই উদ্যোগটা কেন নেওয়া? আমাদের কাছে অহংকার চলে আসছে, আমরা আসলে নিজেকে বিরাট কিছু মনে করছি যে আমি সব, আবার আপনি ভাবছেন যে আপনি সব, সবাই মিলেই যে সব, এই জিনিসটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। এই প্রথমে নির্বাচনের বিষয়টা আমি বলি যে যদি আমার চেয়ে সাকিব ভাইয়ের চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট পাই আমরা সেট করব, কারণ ভালো লোকের দরকার, দিয়ে আমরা পাশে থেকে কাজ করাবো। এফডিসির যে দুর্নীতি, অনিয়ম, মানুষের কষ্ট, এগুলো লাঘব করবো। আপনি সাকিবের চাইতে ভালো লোক খুঁজছেন না, মানে আমরা পিছনে থেকে যদি ভালো আরো সময় দিতে পারবে এরকম, মানে সাকিব ভাই তো সময় কম দিতে পারবে, আর আমার কাজ করার ইচ্ছা আছে সংগঠনের চেয়ে। যদি আমাদের চেয়ে কাউকে পাওয়া যায় যে হ্যাঁ আমরা ব্যাকআপ দিয়ে কাজ করাবো, এরকম হইলে, কারণ এটা তো কারোর মানে না এটা নাই যে সারাদিন অফিস করে বসে থাকবো, এটা কারণ পৈতৃক সম্পত্তি না, তো আমারও না, কারণ না, এটা একটা প্রতিষ্ঠান, এটাকে সবাইকে ঢুকতে দিতে হবে, সবার সমান অধিকার। আমি যদি মনে করি যে আমি এটা আমার মালিক, এটা এখানে আমি এই করবো সে করবো, তা তো করা ঠিক হবে না। এইটা করতে গেলেই আসলে কাজটা হয় না, আর দলাদলিটা হয়। সবচেয়ে গ্রুপিং এই লাস্ট 2 ইয়ার্স হচ্ছে, এত গ্রুপিং আর কখনো হয় নাই। ডেফিনেটলি আমি মানে স্পেশালি আমি আমার কিছু যাদের সাথে আমি কাজ করি, চাকরি করি, জব করি, স্যারদের নলেজও আছেন যে কোনো কারণেই পুলিশ এই সমস্ত কাজে ইনভলভ হবে না, পুলিশের কাজ করবে। কারণ তাই ভাই এটি হলে আসলে অনেক কিছু, অনেক জঞ্জাল সরে যাবে। আমি 3 জনের নাম বলবো, 3 জন সম্পর্কে একটু দিয়ে ট্রাভেল বিশ্লেষণ শুনতে চাইবো। নাম্বার 1 সালমান শাহ। উনি খুবই রোমান্টিক একজন নায়ক ছিলেন, ওনাকে এই দেশের
সব শ্রেণীর দর্শকই পছন্দ করতেন। মান্না ভাই তো খুব মানে আমার টাঙ্গাইলের গর্ব, উনি দুর্দান্ত অ্যাক্টিং করতেন, মানে সালমান শাহর পরে উনি ওনার কোনো বিকল্প ছিল না। শাকিব খান চলবেই। একটা প্ল্যান করছি, এলাকার লোকজন চাচ্ছে যদি হয় তাহলে আমাকে ওই নির্বাচনের 3 বছর আগে চাকরি ছাড়তে হবে। 3 বছর, কারণ নির্বাচন গভর্নমেন্টের চাকরি মিনিমাম 3 বছর আগে ছাড়তে হবে, তারপর ক্যান্ডিডেট হওয়া যাবে। আছে, সেটা মনের মধ্যে আছে, কারণ জীবন তো একটাই। এই জীবনে অনেক কিছু হতে ইচ্ছে করে, অনেক কিছু হয়েছি, আল্লাহ অনেক দিয়েছেন, আরও যদি চেষ্টা করে যদি কিছু হওয়া যায় এক জীবনে। আপনারা যারা কষ্ট করে অনুষ্ঠানটা দেখছেন, আপনারা দোয়া করবেন আমার মুভিটি অন্ধকার জগৎ দিয়ে যেন আমি সোনাবন্ধু, যেভাবে আমাকে নিয়েছে মানুষজন, সোনাবন্ধু খ্যাত বলে আমাকে অনেকে, এটাও যেন আমার ছবিটা আপনাদের মনের মধ্যে ধরে দাগ লেগে থাকে। আর এই হানাহানি আমাদের শিল্পীর, আমরা সবাই যেন বন্ধু এক হয়ে কাজ করতে পারি, কারণ শিল্পী ফুলের মতো, তাদের মধ্যে কাঁটা না থাকাই ভালো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক, শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথা সাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমাকে আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।